ফাইন্যান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূসের যে কথা, ভোটের রাজনীতিতে ছাত্ররা কারিশমা দেখাবে নাকি কিংস পার্টির মতো সরকারের আনুকূল্যে মসনদে যাবে, কোন বিষয়টাকে ইঙ্গিত করে, কি বলবেন আপনি? দেখুন, এই বিষয়ে কথা বলাটা আমার মনে হয় যে ডক্টর জাহেদ যতটুকু বলেছেন ততটুকুই আমরা থামি। আমরা এই বিষয়ে আরও হয়তো বুঝতে চাইব যে প্রধান উপদেষ্টা ঠিক তার বক্তব্যের এইটা আসলে কতটুকু কিভাবে মিন করেছেন। মানে আপনারা একটা ব্যাখ্যা দাবি করবেন? একটা ব্যাখ্যা তো দাবি করতে হবে, কারণ এইরকম যদি ডক্টর জাহেদুর রহমান যে কথাটি বলেছেন এটি কোট ইন্টারপ্রিটেশন, আনকোট। হ্যাঁ, না কোট আনকোটই আমি বলছি, এর ইন্টারপ্রিটেশনটা যদি এইরকম দাঁড়ায় যে এবং সেটাই তিনি যদি মিন করেন যে ছাত্রদেরকেই আসলে এটা রক্ষা করতে হবে, বাকিরা সবাই আসলে স্পিরিটের বিরোধী, তখন তো আসলে এটা মানে একটা এই কথাকে তখন যেভাবে রাজনৈতিক দল অন্যান্য স্টেক হোল্ডাররা দেখবেন, আর এই কথার একটা সাধারণ মানে উনি নিজে কি ব্যাখ্যা দেন সেটা আমাদের আসলে আরও দেখার বিষয় আছে। আমি যেটা বলবো যে ছাত্রদের দল গঠন নিয়ে আমরা সবসময় উৎসাহ দিয়েছি, এবং কেউ যদি দল গঠন করতে চায় তাকে তো নিরুৎসাহিত করার কিছু নেই। এরা গণতান্ত্রিক প্রক্রিয়া দল গঠিত হবে, সেটাই খুব ব্যাপার, এবং সেটাকে আমরা স্বাগত জানাই, আন্তরিকভাবেই স্বাগত জানাই। তরুণরা রাজনীতিতে আসবে, এর চাইতে আনন্দের ব্যাপার আর কি আছে, এবং যে দেশের তরুণরা দেশ নিয়ে ভাবে, রাজনীতি নিয়ে ভাবে, সেই দেশের ভবিষ্যৎ আছে বলে আমি মনে করি। তবে বাংলাদেশের মানুষ বলি, ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করাটা মানুষ কখনো ভালোভাবে নেয়নি, এবং যারা এটা করেছেন তারা সবসময় এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। ফলে এই প্রশ্নের মুখোমুখি হওয়ার পরও কেউ কেউ সফল হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে প্রশ্নটি ইনভ্যালিড হয়ে গেছে। এক, দুই হচ্ছে যে বাস্তবতাটা এখন যেভাবে দাঁড়িয়েছে যে ছাত্ররা যদি ক্ষমতায় থেকে দল গঠন করেন, অর্থাৎ তারা যেহেতু উপদেষ্টা পদে আছে, এবং অনেকে মনে করছেন যারা উপদেষ্টা আছেন তারা তো আসলে দলে যাচ্ছেন না, তাতে আসলে এটা পার্থক্য হয় না, কারণ যারা উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন তারা এই ছাত্র আন্দোলনেরই সবচেয়ে অগ্রগণ্য প্রতিনিধি আকারে ওখানে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রগণ্য প্রতিনিধি হিসেবে তারা উপদেষ্টা পদে গিয়েছেন, এবং তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আছে, জাতীয় নাগরিক কমিটির আছে, এটা সকলেই জানেন। ফলে এটাকে কোনো অন্য কোনোভাবে এখানে ঢেকে ফেলার কোনো সুযোগ নেই। আপনার কাছে আমি যে কথাটা বলবো যে ছাত্ররা যেন এই বিষয়ে সতর্ক থাকে, ছাত্ররা বলবো না, যারা এখন দায়িত্ব নিচ্ছে তারা অনেকেই ছাত্রত্ব শেষ করেছেন, আমাদের তরুণরা যারা দল করতে চাইছেন, তাদের প্রতি আমাদের যেহেতু ভালোবাসা আছে, আমাদের সব ধরনের উৎসাহ আছে, কাজে তাদেরকে আমরা এই সৎ পরামর্শটা দিব যে তারা এই বিষয়ে সতর্ক থাকবেন, রাজনৈতিক দল যেন জনগণের ভেতর থেকে উঠে আসে সেইটা তাদের দিকে তারা নজর রাখবেন, এবং মানে রাজনৈতিক দল যাতে ক্ষমতার ছায়াতলে না হয়, এই প্রশ্ন যাতে উঠতে না পারে, সেই ব্যবস্থাও তারা করবে। আপনার কাছে ছোট করে যে প্রশ্নটি, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যখন সেটা হচ্ছে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে যখন বলেছিলেন যে সরকারের থেকে এই দল গঠন, এবং তার মধ্য দিয়ে তিনি সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। এখন একজন উপদেষ্টা কিন্তু তাৎক্ষণিক, একাধিক দুজন উপদেষ্টা তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যদি দল গঠিত হয় সেক্ষেত্রে তারা পদত্যাগ করবেন। কিন্তু এই আজকের এই বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন দল গঠন কিংবা পদত্যাগ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। কিভাবে বলবেন এটা? না, এখনো দল গঠনের সিদ্ধান্ত যদি তারা মানে এখনো না হয়ে থাকে, তাহলে হয়তো তারা পদত্যাগটাকেও মানে সে অনুযায়ী ভাবতে পারেন যে তারা দল যখন গঠিত হবে তখন হয়তো তারা সরকার থেকে বেরিয়ে যেতে পারেন। কি ভাবছেন এটা তো ওনারাই জানেন। ফলে যতটুকু ব্যাখ্যা তারা দিয়েছেন। আমার দিক থেকে আমার যেটা মানে কি বলতে পারেন যে একটা কি বলে যে পরামর্শটা গ্রহণ করাটা একান্তই তাদের এখতিয়ার, কিন্তু রাজনৈতিকভাবে যতটুকু এই দেশের রাজনীতি এবং মানুষের পালস আমরা বুঝি, তাতে আমরা এই কথাটা বলবো যে ক্ষমতার ছায়াতলে থেকে রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এই অভিযোগটা যাতে না তৈরি হয়। ফলে সেদিকে তারা সতর্ক থাকবেন, এবং তারা জনগণের ভেতর থেকে দল গঠন করার চেষ্টা করছেন, কারণ এত বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা সামনে এসছেন রাজনীতির, তাদের ওইভাবেই থাকা দরকার। পানি ঘোলা হতে না দেয়া না, এটা ওনারা দুজন আসার আগে আমি আপনাকে বিস্তারিতভাবে বলেছি, যেহেতু সময় একাই ছিলাম আমি। এইটা থিন লাইন,
এবং এই থিন লাইনের মধ্যে আমাদের মানে সতর্ক থাকা দরকার যাতে আমরা স্লিপ না করি। যে ব্যাখ্যাটা আমরা একদিকে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য বজায় রাখতে হবে, কারণ আমাদের একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি কখনো কখনো সেটা প্রায় বিরোধের রূপ নিবে, এটা ডেমোক্রেসিতে খুবই স্বাভাবিক। নির্বাচন যত সামনে আসবে এগুলো আরও হয়তো কিছু কিছু বাড়তে পারে। এটাকে আমি খুব বড় আকারের সমস্যা হিসেবে দেখছি না, কিন্তু প্রত্যেকে যদি ওই দায়িত্বশীল জায়গাটা জাহিদুর রহমান যে বিষয়টার আশঙ্কা করছেন না, যে আমি এই সরকার যদি ছাত্রদের ওই দলের পেছনে অবস্থান সবাই নেয়, যদি ওই দায়িত্বশীল ভূমিকার জায়গাটা থাকি যে আমাদেরকে আবার একটা বৈতরণী পার করতে হবে। এখন গভর্নমেন্টের কাজ এখানে ফ্যাসিলিটেট করা, এবং ওই কারণেই বলছি যে গভর্নমেন্ট যাতে কোনো পক্ষ না হয়ে ওঠে। গভর্নমেন্টের কারো কারো মানে এটা হয় কি যে আমরাও প্রকাশ করছি, আমি তো একটা রাজনৈতিক দল, কিন্তু যেটা হয় যে যখন তরুণরা এগিয়ে আসে, তারা একটা বড় মহৎ কার্য করে, তখন আমাদের সবারই তাদের প্রতি একটা সিম্প্যাথি গ্রো করে। ভালোবাসা থাকে। এটা তো সেইটা আমরা লুকোই না। তার মানে এই না যে রাজনৈতিক দল আকারে আমরা আসলে আমাদের প্রতিযোগিতাও যে আছে সেটা আমরা ভুলে যাচ্ছি। তো এটা থাকেই, রাজনৈতিক দল মাত্রই অন্য দল মানে অন্য দলের সাপেক্ষে নিজেকে ঠিক মনে করে। ঠিক মনে করে বলতে সে একটা আলাদা দল করে, নাহলে তো আমরা সবাই এক দলই করতাম। তো সুতরাং ওই জায়গাটা আছে, এবং ওই জায়গাটাতে ছাত্রদের সাথে নিশ্চয়ই তারা যখন রাজনৈতিক দল করবে তখন সেই রাজনৈতিক দলকে তো একটা রাজনৈতিক দল হিসেবে ট্রিট করতে হবে। ওখানে নেতার বয়স কত এটা দিয়ে তো ঠিক হবে না। ফলে ওইটা আর একটা পলিটিক্যাল পার্টি হবে। এবং এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো আছে, তার মধ্যে বিএনপির মতো এরকম বড় দলও আছে যেখানে অনেক সিনিয়র নেতৃত্ব আছে, আবার তুলনামূলক তরুণতর দলও আছে যেখানে অনেক অপেক্ষিক তরুণ নেতৃত্বরা আসছে। তো এই বৈচিত্র্য নিয়েই তো আমরা এগোচ্ছি। এখন এখানে ফ্যাসিলিটেটররা যদি কখনো অতি পক্ষপাত শো করেন এবং বিশেষভাবে এই ধরনের কথা বলেন, মানে একটা সাধারণত এই দল এগিয়ে যাক, তারা ভালো করুক, এটা তো একটা উইশ, কিন্তু ওরা না পারলে অন্য কেউ নিলে ক্ষতি হয়ে যাবে, অথবা তাদেরকে সাইন করা উইথ দি মানে এই পুরনো ব্যবস্থারই অংশ হিসাবে, সেটা সবাই তো মানে এখানে নিশ্চয়ই দলগুলো তখন ওই মিনিংটা যদি সত্যি তৈরি হয়ে থাকে তাহলে সেখানে তাদের অবস্থান জানাবেন। আমরা বরং এটা বলতে পারি, উই মাস্ট গিভ হিম এ বেনিফিট অফ ডাউট, এবং আমাদের এই বক্তব্য ইংরেজিটা দেখা দরকার, প্লাস ওনার দিক থেকে ক্ল্যারিফিকেশনটা আশা করি তার প্রেস উপদেষ্টা জানাবেন। আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো ঘটনা যেভাবে 6 মাসের মূল্যায়ন পর্যালোচনা যদি নাও করি অত বিস্তৃতভাবে, একটা কথা পরিষ্কার করে বলতে পারি যে সরকার যে ধরনের জোরালো ভূমিকার জায়গায় যাওয়া উচিত ছিল, বিশেষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, মানে তারপরে ধরুন এই যে ট্রাফিক জ্যাম, মানুষের জীবনের যে দৈনন্দিন সংকটগুলো, শুনুন দেখেন, পলিটিক্যাল গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ভিউ থাকে, কারণ তাকে সবসময় পাবলিক সেন্টিমেন্ট বিবেচনায় রাখতে হয়, পাবলিক কি ভাবছে না ভাবছে এটা বিবেচনার মধ্যে রাখতে হয়। তো এই গভর্নমেন্টের তো এটা একটু মানে লিগ্যাসি আছে না, এই গভর্নমেন্টের এটা একটু মানে অভাবটাই খুব স্বাভাবিক, কারণ তারা তো রাজনৈতিক ব্যক্তি ওইভাবে ছিলেন না, তারা তো রাজনৈতিক দল করে সারাক্ষণ ওইটার জায়গাতে তারা ছিলেন না। ফলে এই গভর্নমেন্টের একটা মানে ল্যাকিং কিন্তু শুরু থেকেই ছিল, সেটা হচ্ছে তার একটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গির ল্যাকিং, অর্থাৎ মানুষ কিভাবে হ্যান্ডেল করতে হবে। পলিটিক্যাল ভিউ যার থাকে সে তখন দেখে যে আচ্ছা আমি অনেক বড় একটা সমস্যার সমাধান করছি, ধরুন ব্যাংকিং সমস্যার সমাধান করছি, ইকোনমিতে সুশৃঙ্খলা আনছি, ফাইন্যান্সিয়াল সেক্টরে যত বড় বড় ঘটনা ঘটছে আমরা সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছি। এই ঘটনার ফলাফল হয়তো মানুষ 6 মাস পরে যে একরকম বুঝবে, 1 বছর পরে গিয়ে হয়তো আরেক রকম বুঝবে, মানে যে হ্যাঁ কিছু ভালো কাজ করেছে। কিন্তু এই 1 বছরের প্রতিটি দিন তো তার পার হচ্ছে, প্রতিদিনই সে ট্রাফিক জ্যামে নাকাল হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে সে নাভিশ্বাস উঠছে, তারপরে তার জানমাল মানে রীতিমতো হুমকির মুখে, নানা ধরনের হচ্ছে। আপনি দেখেন এখানে মাজার আক্রান্ত হচ্ছে, এখানে আমাদের ভারতীয় প্রচার হয়তো কয়েকশো গুণ বেশি দেখিয়েছে, কিন্তু হিন্দু সম্প্রদায় কিংবা বৌদ্ধ খ্রিস্টান আমাদের ধর্মীয় দিক থেকে, জাতিগত দিক থেকে তারা যে সংখ্যালঘুরা যে নিরাপত্তার সংকটে ভুগছেন সেটা তো একেবারে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তারপরে ধরুন এখানে আপনার নারীরা আক্রান্ত হচ্ছেন, আজকাল সেলিব্রিটিরা প্রোগ্রাম করতে পারছেন, নারী ফুটবলাররা আক্রান্ত হচ্ছেন। তো আপনি এই যে নানান দিক থেকে মানুষের উপরে যে সমস্যাগুলো আছে, এইগুলো তো মানে এগুলো নিয়ে তো মানুষ ব্যতিব্যস্ত হবেই।
এখন সরকার যে কিছু করছে না আমি তা বলছি না, সরকারের নিন্দা প্রকাশ করেছে আজকে ফুটবল খেলোয়াড় নিয়ে, মানে একটা সরকার নিন্দা প্রকাশ করছে, তার কাজ কি নিন্দা প্রকাশ করা? নিন্দা প্রকাশ করছে কোনো কোনো ক্ষেত্রে তারা মানে আমরা নিজেরা আমি নিজে কয়েকটা সাথে যুক্ত যে অনেকগুলো ঘটনায় তারা প্রিএমটিভ ব্যবস্থা নিয়েছেন, সুতরাং আমাকে সত্যের খাতিরে বলতে হবে। কিন্তু ব্যাপারটা এরকম, এই যে সহযোগিতাটা ধরুন একটা রাজনৈতিক দলের দিক থেকে বলা হচ্ছে যে অমুক জায়গায় একটা সমস্যা হচ্ছে আপনারা ব্যবস্থা নিন, তখন তারা নিচ্ছেন। কিন্তু এটাইকেই যদি তারা মনে করে যে আচ্ছা আমরা তো সব খবর পাচ্ছি না, সে কারণেই তো আমরা বলেছিলাম যে জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন, যে আমরা আপনাদেরকে সারা দেশের খবর দিতে পারি, কোথায় স্টেপস নিতে হবে, কোথায় কিভাবে ভূমিকা নিতে হবে। কিন্তু তারা এই ধরনের কোনো আলোচনায় গেলেন না। এই কারণেই তো দূরত্ব বাড়ছে। এইটা বরং দূরত্ব বৃদ্ধিতে একটা ভূমিকা রাখছে, যেটা অপ্রয়োজনীয় আমার কাছে। আওয়ামী লীগের রাজনীতি না, প্রথম আসি হচ্ছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা, এটা আসলে আওয়ামী লীগের এখনো যারা মানে এক ধরনের অফিসিয়াল নেতৃত্ব পোস্ট পদবী ধারে আছেন, তারা তো সরাসরি এইরকম একটি গণহত্যার সাথে যুক্ত, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের দেশের মানুষকে গুলি করে মেরে ফেলার অর্ডার দিচ্ছেন। একদম মেরে ফেলার অর্ডার দেওয়া, মানে উপর থেকে গুলি করতে বলা, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলা, এগুলো তাদের নিজেদের একেবারে খোদ মানে শেখ হাসিনার মুখ নিঃসৃত সব অর্ডার। তো এখন এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে যারা করেছেন, মানে ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের মানুষকে যে এইভাবে নির্বিচারে হত্যা করা, এটার মধ্যে দিয়ে রাজনৈতিক যে চরিত্র সেটা সম্পূর্ণ বিলোপ ঘটিয়েছেন এই নেতৃত্ব। এখন আওয়ামী লীগ তার এই কয়েকজনেরই একটা দল নয়, যদিও এখানে তাদের এমন ধরনের নেতৃত্ব তলা পর্যন্ত কায়েম আছে, যেটা অনেক ক্ষেত্রে আবার এটাকে প্রশ্ন করাটা কঠিন। কিন্তু ওইটা ধরে নিতে হবে মানুষের সম্ভাবনার উপরে। ফলে এই নেতৃত্ব যারা অভিযুক্ত সরাসরি, তাদের বাইরেও তো আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ যাতে পুনর্গঠিত হতে না পারে সেই জন্য বর্তমানে এই নেতৃত্ব যারা এই ধরনের অপরাধী অভিযুক্ত, তারা একটা বারবার চেষ্টা করছে, যে বার্তা দেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু আসছি, আমরা কিন্তু আসছি। ফলে এই যে কর্মসূচি ঘোষণা, এগুলো তারাও জানে যে কিছুই হবে না। আওয়াজে আফগানিস্তান। এখন আপনারা হয়তো টেলিভিশনে ওনাদের নেতাদের যে সমস্ত বক্তব্য বিরোধী দল সম্পর্কে তারা বলেছিল, সেগুলো কিছু কিছু প্রচার করতে পারেন, কিন্তু আমি ওইটা জায়গায় যাচ্ছি না। মানে অ্যাপার্ট ফ্রম দি জোকস, এখানে যে জায়গাটা তারা পলিটিক্যালি চাইছে যে তারা তাদের এই নিজেদের কর্তৃত্বটা বজায় রাখতে, সেইটাকে মানে রিয়েলি আওয়ামী লীগের মধ্যে কোনো রাজনৈতিক চরিত্র উপস্থিত আছে কিনা, তারা ভিন্ন কোনো পথ পদ্ধতি নেবে কিনা, সেটা একটা ভবিষ্যতে দেখার বিষয়। কিন্তু রিপেন্টেন্স নাই, সেটা একটা বেশ মানে কি বলবো যে লক্ষণীয় ব্যাপার। এখন আওয়ামী লীগের যারা অপরাধ, প্রথমত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এবং ওই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত যে এখানে আসলে এই যে ঢালাও মামলা হচ্ছে, এটা খুবই প্রবলেম্যাটিক। আমরা মনে করি যথাযথ আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত হওয়া দরকার, এবং মামলা যাতে মানে অর্থাৎ তদন্তটা এমনভাবে, তদন্তই তো মামলার অর্ধেক, মানে এখন যথার্থ তদন্ত না হলে তো এটা হবে না, তদন্ত ভালো মতো হওয়া দরকার, এবং বিচার কার্য এতটাই নিখুঁত হওয়া দরকার যাতে করে সত্যি সত্যি দেশে কোথাও কোনো প্রশ্ন না উঠে। কারণ ন্যায় বিচার দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় আমি বলবো, যার যতটুকু দায় তার ততটুকুই শাস্তি হওয়া উচিত। মানে সকলেরই একই রকম দায় কিন্তু নয়, এটা সাধারণভাবে আমরা বুঝতে পারি। ফলে এটাও যদি ঢালাও, ওখানেও যদি ঢালাও যায়, হ্যাঁ, গড়পড়তা সবার জন্য একই শাস্তি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এই সব কিছুর ভিত্তি, এটা তো একটা ব্যাপার। তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আপনার কাছে ছোট করে, ঘোলা পানিতে মাছ এবং সেখানে প্রতিবেশী ভারত, তাদের যে অবস্থান, টুস করে ভারত থেকে চলে আসবেন, এই ধরনের মানে আস্ফালন একই উদ্দেশ্যে, কি মনে করেন পলিটিক্যাল আপনি? কন্ট্রোল বজায় রাখার জন্য, মানে ওই ফ্যামিলি, ওই যে এক্সিস্টিং ভারতের অপপ্রচারটাকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে তো আমরা কথা বলেছি অনেক। মানে ভারতের যে মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশের এবং তাদের শাসক দলের যে অপপ্রচার, এটা তো তারা করছেন, এবং এটা তাদের এক তো হচ্ছে যে তারা যেভাবে মানে শেখ হাসিনার উপরে প্রায় একমাত্র মানে ব্যাংক করেছেন আর কি, মানে ওই একমাত্র এটার উপরে নির্ভর করেছেন, সেই পুরো ইয়েটা ফেল করেছে। তাদের এই ফরেন পলিসি পুরোপুরি ফেল করেছে।
এখন ওইটা তারা ফরেন পলিসি হিসেবে দেখে না, অভ্যন্তরীণ পলিসি হিসেবে দেখে, কিন্তু সেটা মানুষ আরেকটা তো প্রশ্ন। ফেল থেকে শিক্ষা নেয় না, কিন্তু এটা ভারত কি সেই শিক্ষা নিচ্ছে? ইন্ডিয়া কিন্তু একমাত্র বিজেপি না, হ্যাঁ। ইন্ডিয়াতে তো আরো দল আছে, তাই না? মানে কংগ্রেস, তার চেয়ে ঐতিহ্যবাহী দল ইত্যাদি ইত্যাদি, ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট আছে, রাষ্ট্র আছে। ফলে এইটার আমার যতটুকু ধারণা যে তাদের এই ফরেন পলিসি ফেল করাটা, এটা তারা ইন্টারনালি খুব বেশি এতে প্রশংসিত হচ্ছেন না আর কি। ফলে ওইটা কিন্তু ফেল একটা থেকে সেখানকার সরকার কোনো শিক্ষা নিচ্ছে কিনা? না, শিক্ষা নিচ্ছে কিনা এটা পরের প্রশ্ন। হ্যাঁ। তারা নিজেদের ফেইলিয়ারকে ঢাকার জন্য বাংলাদেশে যে অভ্যুত্থানটা হয়েছে, এটা যে একটা মানে পুরোপুরি একটা জঙ্গি অভ্যুত্থান এইভাবে পোর্ট্রে করার চেষ্টা করছে। এটা যে জনগণের অভ্যুত্থান, এটাকে যত বেশি কালিমালিপ্ত করা যায় তত তাদের ফেইলিয়ারটাকে তারা ঢাকতে পারে। এটা তাদের নাম্বার ওয়ান পলিসি, স্পেশালি শাসক দলের। আরেকটা জায়গা আছে তাদের ইন্টারনাল পলিটিক্স। এই যে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, এই যে মানে চিৎকার করে করে বলতে থাকেন, এটার তো একটা পুরোপুরি তার ইন্টারনাল কনজামশনের জন্য, মানে নিজের ভোট মানে ইয়ে করার জন্য। এই দুটো বড় কারণ এখানে আছে। কিন্তু ভারতের রাষ্ট্র যদি এইটা উপলব্ধি না করে যে বাংলাদেশকে আর আগের মতো পদানত অবস্থায় পাওয়া যাবে না, তাহলে ভারত তাদের ফরেন পলিসিতে ভুল করতেই থাকবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ এই বার্তাটা এই সরকার এখন পর্যন্ত যতটুকু দিয়েছে, আরো শক্তভাবে আমাদের এটা দেওয়া দরকার যে বাংলাদেশ নিজের স্বার্থের ভিত্তিতে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক করতে চায়, মর্যাদার পদানত ভিত্তিতেও। বাংলাদেশ পাওয়া যাবে না। হ্যাঁ, মর্যাদার ভিত্তিতেও। সরকারের দিক থেকে আসলে তার অ্যাকশনগুলোর যে ব্যাখ্যা দরকার, মানে একটা জবাবদিহিতার মানে জন্যেও, প্লাস মানুষকে এই পুরো ট্রানজিশনটাতে তাকে যুক্ত করে নেওয়ার জন্য, কারণ মানুষই তো এই অভ্যুত্থান করেছে, তারাও কিন্তু কষ্ট স্বীকার করতে অনেক ক্ষেত্রে রাজি থাকবেন, কিন্তু কেন কোনটা করা হচ্ছে কোনো জবাবদিহিতাটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এই যেমন ধরুন IMF এর শর্তের কারণে অনেক পণ্যের দাম বাড়াতে হচ্ছে, ভ্যাট বাড়ানো, এটা মূলত IMF শর্তের একটা রীতিমতো ইয়ের জায়গা। কিন্তু IMF শর্ত অনুযায়ী যে বাড়াতে হচ্ছে, IMF এর কাছে কেন বাংলাদেশের অর্থনীতি যেতে হলো, সেটা তো আসলে শেখ হাসিনার সরকারের দায়। কিন্তু সেই জায়গাটাতে মানে জনগণকে যে যুক্ত করে নেওয়ার জায়গাটা, সেগুলোতে নাই। প্লাস কোন জায়গায় ন্যায্য হবে, কোন জায়গায় ন্যায্য হবে না, অন্য কোন কোন জায়গা আমরা মানে দুর্নীতি অপচয় রোধ করে এগুলোকে সাপ্লিমেন্ট করতে পারি, সেগুলো আমাদের দেখার বিষয়। যেমন ধরুন বিদ্যুৎ খাত থেকে শুরু করে যে সমস্ত জায়গায় ভয়ঙ্কর রকম দুর্নীতি এবং অপচয় হয়েছে, সেগুলোর কি জানতে পারলাম। আবার সরকারি কর্মকর্তাদেরকে তো মানে নানানভাবে ওই যে বলে যে ডুবো ঘিতে মানে সবকিছু ভাজার ব্যবস্থা করে দিয়েছে। তো সেইটা করে যে জায়গাটাতে এখন আবার সেখানে যদি যাওয়া হয়, হ্যাঁ কর্মচারীদের ক্ষেত্রে সেটার প্রয়োজনীয়তা থাকতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা করা দরকার আছে। আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট লাস্ট বলি। নাম্বার ওয়ান, এই দ্রব্যমূল্যের বিষয়টা তো বললাম, একদম মানে আমরা একেবারে শেষ পর্যায়ে। দ্বিতীয় বিষয় আসি যে দেখুন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কি, এটা নিয়ে কিন্তু সরকারের দিক থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব করা হয়নি। একটা প্রপোজাল আনলে তো কথা করা যায় যে এটা কি আসলে এরকম হবে যে বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত থাকবে, মানে ঠিক জিনিসটা কোনো প্রপোজাল নাই। ফলে ডিসকাশনটাও ঠিক মতো হচ্ছে না। ফলে আমরা ন্যায় বিচার এবং রাজনৈতিক মানে রাজনৈতিকভাবে জনগণের দিক থেকে আমাদের জনগণ সিদ্ধান্ত নেবেন এই জায়গাটাতে দাঁড়াতে হচ্ছে। কিন্তু এটাও মনে রাখা দরকার, বাংলাদেশের আমাদের লড়াই ছিল কিন্তু একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেটা যেন আমাদের শেষ লক্ষ্যটা না ভুলি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রোক্লামেশন নিয়ে মানে এখানে আসলে মানে এটা প্রথমত প্রোক্লামেশনের যে আইনি জায়গা সেটা এটা থাকছে না। ফলে এটা একটা মূলত বাংলায় যেটা ঘোষণাপত্র, হ্যাঁ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ঘোষণা, এইটা থাকছে। আমি মনে করি যে এটা কন্টেন্ট এইটাই, এবং সেটাই থাকা দরকার। সরকারের সংস্কার প্রক্রিয়া আমি মনে করি যে রাইট ডিরেকশনে আছে, এবং তারা কমিশন গঠন করেছেন, সেটাও রাজনৈতিক দলগুলো, মানে আমাদের প্রস্তাব ছিল সরাসরি, কমিশনগুলো প্রস্তাবও তৈরি করে ফেলেছে, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হবে, এবং ন্যূনতম যে ঐক্যমত্য হবে মানে কমন মিনিমাম, সেটার একটা ন্যাশনাল চার্টার হবে। এখন প্রশ্ন লাস্টে আসবে এটা কিভাবে বাস্তবায়ন হবে। একটা হচ্ছে নির্বাচনের আগে অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে সম্ভব, কিন্তু মৌলিক কাঠামোগত প্রশ্নগুলো পার্লামেন্টে। সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকবার তুলেন যে বাংলাদেশে আগামী
পার্লামেন্টে এইসব কি অ্যামেন্ডমেন্ট আকারে আসবে, নাকি এই সংস্কারগুলো জনগণের সম্মতি নিয়ে সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে? এটা কেন জরুরি? অ্যামেন্ডমেন্ট কিন্তু আদালত ইন্টারভেন করতে পারে, কিন্তু আমরা যখন সংবিধান সংস্কার সভা কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি তখন এটা আদালতের ইন্টারভেনশনের জায়গা থাকে না, বরং ওই রিফর্ম অথবা নতুন গঠন সংবিধানটাই অসংখ্য কোর্ট রক্ষা করে। ফলে আগামী সংবিধান সভা সংস্কার সভার নির্বাচন মানে হচ্ছে যে সংবিধানটা তৈরি হবে, সেই সংস্কারকৃত সংবিধানটাই ভবিষ্যতে কোর্ট সুরক্ষা দিবে। সেইটা অত্যন্ত জরুরি, যে কারণে আগামী নির্বাচনের পদ্ধতি কি, মানে কোনটা, মানে গণপরিষদ না সংবিধান সংস্কার সভার নির্বাচন নাকি সাধারণ পার্লামেন্ট ইলেকশন, এইটা হবে সম্ভবত রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয়। এবং এর মধ্য দিয়ে সমাধানের তার পথ মধ্যে খুঁজতে হবে। সমাধানের পথ হচ্ছে, মানে আমরা মনে করি সংবিধান সংস্কার সভার নির্বাচন।